সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গতকাল আমরা যুক্তিবিদ্যার ক্লাস তৃতীয় অধ্যায় শেষ করেছি। যুক্তিবিদ্যার ক্লাসে আজকের নতুন ক্লাসে চতুর্থ অধ্যায়ের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীদের সাথে সাথে আরও যারা ফ্যান আছেন, আরও যারা অভিভাবকরা রয়েছেন, তাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জামশেদুর রহমান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যুক্তিবিদ্যার আজকে আমাদের নতুন অধ্যায় শুরু করার কথা ছিল, তোমাদের মনে আছে। আগের অধ্যায়টা আমরা ভালোভাবে শেষ করেছি। আমরা প্রথম পত্রের তৃতীয় অধ্যায় শেষ করে ফেলেছি। এখন আমরা আজকে চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। চতুর্থ অধ্যায়টি খুবই সংক্ষিপ্ত এবং খুবই সহজ হবে তোমাদের জন্য, বোঝার জন্য খুবই সহজ হবে। চতুর্থ অধ্যায়ের নামটা হচ্ছে বিধেয়ক। বুঝছো? বিধেয়ক এই নামটি দেখলেই তোমাদের কেমন একটা পরিচিত মনে হচ্ছে না? বিধেয় শব্দটা সবসময় পড়ে এসেছো ছোটবেলা থেকে। সাবজেক্ট, প্রেডিকেট, উদ্দেশ্য বিধেয় পড়েছো তোমরা সবসময়, তাই না? তো এই উদ্দেশ্য বিধেয় সেই তার সাথে সম্পর্কিত। অ্যাকচুয়ালি নামটা একটু ভিন্ন। বিধেয়ক, এই ক শব্দটি রয়েছে এখানে, তাই না? বিধেয় থেকে বিধেয়ক হয়ে গিয়েছে এবং এই যে একটু স্লাইড ডিফারেন্স রয়েছে, এই ডিফারেন্সটা আসলে টপিকটাকে ভিন্ন করে দিয়েছে একটু। তো আমরা আজকের যে ক্লাসে আমরা এই বিধেয়ক চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। ওকে, সো তোমরা যারা জয়েন করেছো তাদেরকে তো স্বাগত জানাচ্ছি, আর যারা এখনো জয়েন করনি তাদেরকে বলো জয়েন করে ফেলতে, নিজেদের ওয়ালে শেয়ার করে ফেলো ক্লাসটি। ওকে, সো বিধেয়ক কি জিনিস সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করে দেবো, একটু পরে তোমাদের কমেন্ট দেখবো। ওকে, সো বিধেয়ক হচ্ছে, এই দেখো এখানে হচ্ছে একটা উদ্দেশ্য থাকে বাক্যের শুরুতে, নাকি যুক্তি বাক্যের শুরুতে উদ্দেশ্য থাকে এবং শেষে বিধেয় থাকে, মাঝখানে আমরা কি দিই? সংযোজক দিই। তো আমরা একটা উদাহরণ লিখে ফেলি। যেমন বলা হলো যে আবহাওয়া আচ্ছা, দেশ নিয়ে বলি। সকল দেশ হয় সুন্দর। সকল দেশ হয় সুন্দর, প্রত্যেকের দেশ প্রত্যেকের কাছে সুন্দর। সাপোজ একটা কথা বললাম, সকল দেশ হয় সুন্দর। তো কথা হচ্ছে, এসেছে? থ্যাংক ইউ। আচ্ছা, কে কে জয়েন করেছে দেখি। মন্দিরা সেন, ভালো আছি। তাসনিম আছো, রিজভি কক্সবাজার সরকারি মহিলা কলেজ থেকে, তারিন রিজভি, আচ্ছা আচ্ছা। নিপু সরকার আছো, পলাশ আছো, ভেরি গুড। সকলকে ধন্যবাদ যারা জয়েন করেছো। পলাশ আছো, জান্নাতুল। আচ্ছা, এবার আসো, আমরা যেটা বলছিলাম যে সকল দেশ হয় সুন্দর, একটা কথা বললাম। দেখো এখানে সকল দেশ সম্বন্ধে আমি এই সুন্দর বিধেয়টি দ্বারা একটি স্বীকৃতি বা অস্বীকৃতির সম্পর্ক তৈরি করেছি, তাই না? তো এই যে স্বীকৃতি বা অস্বীকৃতির একটা স্বীকৃতির সম্পর্ক তৈরি করলাম। এই যে উদ্দেশ্য এবং বিধেয়ের মাঝে যে স্বীকৃতির সম্পর্কটা, এই সম্পর্কটার নামই হচ্ছে বিধেয়ক। এই সম্পর্কটার নাম হচ্ছে কি? বিধেয়ক। ওকে, অর্থাৎ আমরা যদি সংজ্ঞা আকারে বলতে চাই, আমরা বলবো যে কোন যুক্তি বাক্যের উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের যে সম্পর্ক স্বীকৃত হয়, স্বীকারের কথাটা বলবো যে কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের যে সম্পর্ক স্বীকৃত হয়, সেই সম্পর্কের ধরনকে বলা হয় বিধেয়ক। সম্পর্কের ধরনকে, কারণ এই সম্পর্কের ধরনটি নানান রকম হতে পারে, আর সেই ধরনটি নানান রকম বলেই আমরা বিধেয়কের প্রকারভেদ পড়ব। বিধেয়কে কেউ বলেছেন 4 প্রকার, কেউ বলেছেন 5 প্রকার। আমরা এই প্রকারভেদগুলো পড়ব, অর্থাৎ এই সম্পর্কের ধরনগুলো 4 রকম হতে পারে অ্যারিস্টটলের মতে, আবার পরফিরির মতে এটি 5 প্রকারের হতে পারে। ওকে, সো আমরা সেই টপিকে একটু পরে আসছি। আমরা আগে বুঝে নিই বিধেয়কটা কি। তাহলে বিধেয়কটা হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যকার সম্পর্ক। সম্পর্কটা কেমন, আমরা যদি আরেকটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বলি। যেমন মনে করো যে বলা হলো যে সকল শিক্ষার্থী হয় মানুষ, নাকি? সো এটা একটা কথা, সকল শিক্ষার্থী হয় মানুষ। এখানে তোমার এই যে মানুষ পদের এবং সকল শিক্ষার্থী পদের মধ্যকার সম্পর্কটা কেমন, যে মানুষ
এই শ্রেণীর অন্তর্ভুক্ত হচ্ছে সকল শিক্ষার্থী, এটা বোঝানো হচ্ছে এই হয় শব্দটি সংযোজক দ্বারা, যে সকল শিক্ষার্থী হয় মানুষ। তাহলে যে দরিদ্র শিক্ষার্থী কিংবা যে বড়লোকে, মানে যদি তুমি ফিনান্সিয়াল কথাবার্তা বলো প্যারেন্টসদের, তাহলে সকলেই মানুষ। যে বস্তি থেকে আসছে সেও একজন শিক্ষার্থী আমার, যে একদম টপ লেভেল মানে খুব এনরিচ ফ্যামিলি থেকে আসছে সেও শিক্ষার্থী। সকলকেই তাদের সমান সুযোগ সুবিধা দিতে হবে, সকলকে সমান নজরে দেখতে হবে, ব্যাপারটা এমন, তাই না? তাহলে সকল শিক্ষার্থী হয় মানুষ, সকল পেশাজীবী হয় মানুষ, সকল কর্মজীবী হয় মানুষ, সে হোক দিনমজুর অথবা মনে করো যে ভালো আমরা ফার্স্ট ক্লাস একটা জব করা লোক, কোনো কথা নাই, সকলে হয় মানুষ। তাহলে এই মানুষ শ্রেণীর অন্তর্গত হচ্ছে সকল শিক্ষার্থী। এই যে সম্পর্কটা প্রকাশিত হলো ওদের মাঝে, এই সম্পর্কটার নাম বলা হচ্ছে বিধেয়, এবং এই সম্পর্কটাকে 5 ভাগে ভাগ করা হচ্ছে। তাহলে এখন বলো, আমি তো বারবার তোমার খেয়াল করছো হয় শব্দটি দ্বারাই উদাহরণ দিচ্ছি, আমি কিন্তু নয় শব্দটি দ্বারা উদাহরণ দিইনি। অর্থাৎ কেন দিইনি? কারণ সেটি দ্বারা আসলে বিধেয়কের সম্পর্ক প্রকাশ পায় না। বুঝতে পেরেছ? তাহলে আমি ক্রস চিহ্ন দিলাম 2টি। একটা ক্রস চিহ্নতে লিখবো যে নৈর্থক যুক্তি বাক্য, নৈর্থক যুক্তি বাক্য, অর্থাৎ যেই যুক্তি বাক্যগুলো নেগেটিভ, নৈর্থক, নয় শব্দ থাকবে, সেগুলি দ্বারা কোনো বিধেয়কের সম্পর্ক প্রকাশ পাবে না। কারণ হচ্ছে আমরা ফার্স্টের সংজ্ঞাতেই বলেছি যে উদ্দেশ্য ও বিধেয়ের মাঝে কোনো সম্পর্ক স্বীকৃত হতে হবে। কি হতে হবে? স্বীকার করে নিতে হবে। সকল শিক্ষার্থী হয় মানুষ বলে স্বীকার করে দিচ্ছে। আমি যদি বলতাম আমি যদি বলতাম একটা উদাহরণ, যে একটা উদাহরণ লিখি, যে কোনো দেশ নয় স্বনির্ভর, কোনো মানুষ নয় স্বনির্ভর, কোনো দেশ নয় স্বনির্ভর, সামহাও তারা এক দেশ আরেক দেশের উপর ডিপেন্ডেন্ট, তাই না? কোনো না কোনো হয়, কম বেশি হতে পারে, বাট নির্ভরশীল। তো কোনো দেশ নয় স্বনির্ভর যদি আমরা এটা বলি, তাহলে এই কথাটি কোনো দেশ সম্বন্ধে কিন্তু কোনো কিছু স্বীকার করেনি, বরং অস্বীকার করেছে। তাহলে আমরা সিম্পলি বিধেয়কের ব্যাপারে জানবো, যখন কোনো কিছু অস্বীকার করা হয় সেখানে কোনো বিধেয়কের উপস্থিতি থাকে না। যখন কোনো কিছু স্বীকার করে নেওয়া হয় সেগুলি একমাত্র সেখানে আমরা বিধেয়ককে খুঁজে পাবো। ওকে, তাহলে এটা একটি গেল নৈর্থক যুক্তিবাক্যে আমরা কোনো বিধেয়ক খুঁজে পাই না। আর বিশিষ্ট যুক্তি, যদি কোনো যুক্তিবাক্যের আমরা এভাবে সংক্ষেপে লিখি, তাহলে একটা গেল নৈর্থক যুক্তিবাক্যের উদাহরণ আমরা দেখলাম। আর একটা আমরা ক্রসের পাশে লিখতে পারি যে বিশিষ্ট পদ যুক্ত বিধেয়। বিধেয় থাকলে, বিশিষ্ট পদযুক্ত বিধেয় থাকলে সেখানেও আমরা বিধেয়ক খুঁজে পাবো না। সেটি সদর্থকও হতে পারে, নৈর্থক হলে তো হবেই না। সদর্থক যদি কোনো যুক্তিবাক্য হলো, আমরা বলেছি সদর্থক হলে সেখানে বিধেয়ক খুঁজে পাবো, বাট সদর্থকের মধ্যে যদি শেষের এই পদটি কোনো বিশিষ্ট পদ হয়, যেমন আমি যদি বলি যে বললাম যে অপরাধীটি হয় করিম, অপরাধী ব্যক্তিটি হয় সাপোজ একটা নাম বললাম সুজন। ওকে, অপরাধী ব্যক্তিটি হয় সুজন। এখানে সুজন একটি বিশিষ্ট পদ, সুজন একটি বিশিষ্ট পদ, এবং এই বিশিষ্ট পদের সাথে কোনো উদ্দেশ্য বা বিধেয়কে আসলে ওই উদ্দেশ্যকে যদি আমরা কখনো কি করতে পারবো না, এর মধ্যে রিলেশন টানতে পারবো না, তাদের মধ্যে কোনো ইনক্লুসিভ রিলেশন টানতে পারবো না। আমরা এটা মনে রাখবো যে বিধেয়তে যদি কোনো বিশিষ্ট পদ থাকে, তোমরা পদের প্রকারভেদে বিশিষ্ট পদ পড়ে এসেছিলে, যেন একটি মাত্র পদকে বোঝানো হয়, একজনকে নির্দেশ করে শুধুমাত্র স্পেসিফিক্যালি, সেটা হচ্ছে বিশিষ্ট পদ। এবং বিশিষ্ট পদ যদি বিধেয়তে থাকে তাহলে সেইখানে আমরা বিধেয়ককে খুঁজে পাবো না। তাহলে এই পর্যন্ত আমরা বিধেয়কে সংজ্ঞা পড়লাম, উদাহরণ পড়লাম, বিধেয়ক কোন ধরনের যুক্তিবাক্যে হয় সেটা পড়লাম, যে সদর্থক যুক্তিবাক্যে হয় যেখানে বিধেয়ক পদটি একটি সাধারণ বা জাতিবাচক পদ। বিধেয়ক আমরা খুঁজে পাবো কোথায়? যেখানে এই বিধেয়ক পদটি একটি সাধারণ বা জাতিবাচক বা শ্রেণীবাচক পদ। তোমরা এভাবে নোট করতে পারো যে বিধেয়টা কেমন হতে হবে? সাধারণ বা জাতিবাচক বা শ্রেণীবাচক। সংযোজকটা কেমন হতে হবে? হয় দ্বারা বা হন দ্বারা, অর্থাৎ সদর্থক হতে হবে। উদ্দেশ্য নিয়ে কোনো বাধা দেওয়ার নিয়ম নেই। তাহলে আমরা এইভাবে যদি লিখে রাখি উদ্দেশ্য সংযোজক বিধেয়, সংযোজক হতে হবে হয় বা হন,
বিধেয় হতে হবে সাধারণ বা জাতিবাচক বা শ্রেণীবাচক একটি পদ, কোনো বিশিষ্ট পদ হলে হবে না, নয় হলে হবে না, এই শেষ। এবার আসো তাহলে বিধেয় আর বিধেয়কের মধ্যে একটি পার্থক্য, যেহেতু দুটি টার্ম প্রায় একই, এটা বিধেয় আর এটা বিধেয়ক, তাহলে পার্থক্যটা কি যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় তাহলে তুমি তখন কি বলবো? আমরা কিন্তু আগের অংশটা বাদ দিচ্ছি, এখন আমরা নতুন একটা টপিক বলছি যে বিধেয়ের সাথে বিধেয়কের পার্থক্য, বিধেয়কের পার্থক্য। ওকে, তাহলে এই দুটি মাঝে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে প্রথমত তোমরা জানো বিধেয় হচ্ছে একটি পদ, সেটা একাধিক পদেরও হতে পারে, একটি পদ বা একাধিক পদ দ্বারা গঠিত একটি বিধেয়, যেটি বাক্যের সংযুক্ত বাক্যের শেষে থাকে। কিন্তু বিধেয়ক কোনো পদ নয়, বিধেয়ক বরঞ্চ একটি সম্পর্কের নাম, সেই সম্পর্কটি নানা প্রকার হতে পারে। আচ্ছা, বিধেয়ককে আমরা দেখতে পাচ্ছি না, কোনো এটা বিমূর্ত, এটাকে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না, কারণ এটা একটি সম্পর্ক, রিলেশনকে দেখা যায় না, তাই না? কিন্তু বিধেয়কে আমরা দেখতে পাচ্ছি, কি শব্দ লিখেছে বিধেয়টাতে, কি মানুষ লিখছে না, কি লিখছে না, প্রাণী লিখছে, আমরা দেখতে পারবো, সেটা হচ্ছে মূর্ত। আবার বিধেয়কের শ্রেণীবিভাগটাও ভিন্ন, বিধেয়কের বেশ কিছু শ্রেণীবিভাগ রয়েছে, কিন্তু বিধেয়ের ক্ষেত্রে ভাবে শ্রেণীবিভাগ করা হয় না। তো এই সমস্তগুলো হচ্ছে বিধেয় এবং বিধেয়কের বেসিক ডিফারেন্স, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো বিধেয়, আমরা তাহলে কোথায় বিধেয়ক পাবো না, কোন ধরনের যুক্তিবাক্যে সেটা পড়লাম, বিধেয় বিধেয়কের বেসিক পার্থক্যটা পড়লাম। এরপরে আসো আমরা সরাসরি প্রকারভেদে চলে আসি। প্রকারভেদে আসার আগে যে কথাটি সেটি হচ্ছে যে এই বিধেয়কের ধারণাটি কে শুরু করেছিলেন? বিধেয়কের ধারণাটি শুরু করেছিলেন অ্যারিস্টটল। ওকে, সো সবকিছুই তিনি শুরু করেছেন, তো এবারও তার ব্যতিক্রম হলো না, অ্যারিস্টটল শুরু করেছেন বিধেয়কের ধারণা। ওকে, সো তিনি যখন বিধেয়কের ধারণা শুরু করেছিলেন তখন তিনি প্রথম শুরু করেছেন, এক্ষেত্রে তার তো অবদান রয়েছেই, কিন্তু কথা হচ্ছে তার যে প্রকারভেদটা ছিল পরবর্তী সময়ে তার চেয়ে আসলে অনেক আপগ্রেড করা হয়েছে। তিনি তার প্রকারভেদে লিখেছিলেন, তার প্রকারভেদগুলো হচ্ছে যে দেখো যে সংজ্ঞা, তিনি বলেছিলেন বিধেয়ক হতে পারে এক প্রকার হচ্ছে সংজ্ঞা বিধেয়কের প্রকারভেদ লিখছে অ্যারিস্টটলের মতে। ওকে, আমি এটা মুছে দিচ্ছি। বিধেয়কের প্রকারভেদ তোমরা একটু খেয়াল করে যাবে, একটি হচ্ছে সংজ্ঞা, আরেকটিকে তিনি বলছিলেন জাতি, আরেকটি হচ্ছে উপজাতি। তাহলে সংজ্ঞা বলেছিলেন, জাতি বলেছিলেন, উপজাতি বলেছিলেন এবং উপলক্ষণ এবং অবান্তর লক্ষণ, উপলক্ষণ এবং অবান্তর লক্ষণের কথা বলেছিলেন। তো খেয়াল করো এটি কয় প্রকার হলো? তাহলে চার প্রকার বিধেয়ক অ্যারিস্টটলের মতে কয় প্রকার? 4 প্রকার। সেখানে কোনগুলো কি ছিল একটু আমরা দেখব। এই পরের তিনটে আমরা পরফিরির যে প্রকারভেদ পড়ব। পরফিরি নামে একজন ব্যক্তি আছেন, তিনি আবার প্রকারভেদ করেছেন, তার প্রকারভেদে এই তিনটি পাবো। কিন্তু সংজ্ঞাটা ব্যতিক্রম, এই সংজ্ঞা এটি অ্যারিস্টটলে দিয়েছিলেন। সংজ্ঞা বলতে বোঝানো হচ্ছে যেমন ওই যে আমরা পড়েছি মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, তিনি বলতে চেয়েছেন, অ্যারিস্টটল বলতে চেয়েছেন যে মানুষ হয় যে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এখানে এই বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব শব্দটি এই শব্দ দুটি বললেই, বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব এই শব্দ দুটি বললেই এটি তো মানুষের সংজ্ঞা আকারে প্রকাশ, সংজ্ঞায় দেওয়া হয়ে যাচ্ছে। তাই তিনি এই যে বিধেয়, বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব এবং মানুষ পদের সাথে, উদ্দেশ্যের সাথে একটি সম্পর্কটির নাম দিয়েছিলেন, এটিকেই নাম বলেছিলেন সংজ্ঞা। কিন্তু আসলে ব্যাপারটি তিনি সেই সময় ব্যাপারটা বুঝে ওঠেন নাই যে আসলে সংজ্ঞা বললে এটা আসলে এর সাথে রিলেট করে না। আমরা এই সংজ্ঞাটাকে ভেঙে মূলত যেটা করতে পারি সেটা হচ্ছে যে কি, এই তোমার হচ্ছে বিভেদক লক্ষণটা কি, সেটা হলে আসলে বিধেয়ের সাথে সম্পর্কটা প্রকাশিত হয়। এখানে দুইটি সম্পর্ক একসাথে চলে আসে, একটা দেখো জীব হচ্ছে জাতি চলে এসেছে তার, আবার বুদ্ধিবৃত্তি সম্পন্ন একটা বিভেদক লক্ষণ চলে এসেছে। তাই এটাকে ভেঙে পরবর্তীতে আরো আপগ্রেড করে, তা বাকিগুলো আমরা জাতি, উপলক্ষণ, অবান্তর লক্ষণ পরেরটাতে বুঝছি। আমরা এর আগে অলরেডি বুঝে এসেছি অবশ্য, যখন আমরা যৌক্তিক সংজ্ঞা পড়েছি সেখানে কিন্তু আমরা জাতি সম্বন্ধে একটু ধারণা নিয়েছি, উপলক্ষণ, অবান্তর লক্ষণ আমরা শিখে এসেছি, কিন্তু সেটা আবার এখানে আলোচনা হবে। আর এখানে তাহলে সংজ্ঞাটা হচ্ছে কি, যে যেই যদি কখনো বিধেয়টা সংজ্ঞার কাজ করে উদ্দেশ্য পদের জন্য, তাহলে সেটি হচ্ছে অ্যারিস্টটলের মধ্যে সংজ্ঞা, এই বিধেয়কটির নাম হবে, সম্পর্কটির নাম হবে সংজ্ঞা। এখন আমরা পরফিরির প্রকারভেদে চলে যাব।
এবং পরফিরির প্রকারভেদটা দেখলে আমরা তারপরে প্রত্যেকটি নিয়ে আলোচনা করব প্রকারভেদ নিয়ে। পরফিরির মতে পরফিরি বিধেয়কে প্রকারভেদ করতে যে 5 প্রকারের কথা উল্লেখ করেছেন। বিধেয়কে প্রকারভেদ তিনি 5 প্রকারের কথা উল্লেখ করেছেন, ঠিক আছে। তো সেখানে কি লিখেছেন আমি সিরিয়ালি লিখি তাহলে। দেখো আমরা যদি পরফিরির প্রকারভেদটা খেয়াল করি তাহলে আমরা পাবো জাতি, উপজাতি, বিভেদক লক্ষণ, আর উপলক্ষণ আর অবান্তর লক্ষণ। তাহলে এখানে নতুন করে কি কি আসলো? আমরা এখানে নতুন করে পাচ্ছি একটা হচ্ছে জাতি, নাম্বার 1 জাতি পাচ্ছি, উপজাতি পাচ্ছি 2, বিভেদক লক্ষণ পাচ্ছি 3, উপলক্ষণ তো আগেই ছিল, অবান্তর লক্ষণও আগে ছিল। তাহলে এই উপলক্ষণ, অবান্তর লক্ষণ এবং এই জাতি, এই তিনটি অ্যারিস্টটলের দ্বারাও ছিল, এক্সট্রা করে সংজ্ঞা ছিল। আর বাকি উপজাতির কনসেপ্ট এবং বিভেদক লক্ষণের কনসেপ্ট এই দুইটি পরফিরি নতুন করে দিয়েছেন। ওকে, তোমরা বুঝতে পারছো মনে হয়, আশা করি। ও লেখা আবার ঝাপসা হচ্ছে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি একটু ফোকাসটা আবার ঠিক করে দিই। আচ্ছা, তো ঠিক আছে। তাহলে এখন আসো, জাতি বলতে আমরা কি বুঝছি? জাতি হচ্ছে যখন উদ্দেশ্য পদ এবং বিধেয় পদের মধ্যে সম্পর্কটা এমন হবে যে একটি পদ অপর পদকে অন্তর্ভুক্ত করবে, তখন সেটিকে আমরা বলবো জাতি। ওকে, যেমন আমরা একটা উদাহরণ লিখি, যে ওই যে বললাম যে সকল দোয়েল হয় পাখি। সকল দোয়েল হয় পাখি। তাহলে সকল দোয়েল হয় পাখি যদি আমরা বলি, তাহলে খেয়াল করো এইখানে এই যে সকল দোয়েল, এই শ্রেণীবাচক পদটিকে পাখি নামক যে শ্রেণীবাচক পদ রয়েছে এটি ইনক্লুড করছে, কি করছে? অন্তর্ভুক্ত করছে। তাহলে এদের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে আমরা পাখিকে পাচ্ছি পদ হিসেবে, এমন একটি পদ হিসেবে, সেটা হচ্ছে জাতিকে নির্দেশ করছে। জাতি, পাখি যদি হয় জাতি, তাহলে সকল দোয়েল হচ্ছে তার উপজাতি। সকল দোয়েল তার কি? উপজাতি। ওকে, যে তার মানে পাখি যে পদটি, এটি হচ্ছে অনেক ধরনের পাখি রয়েছে এবং সেই পাখি পদটি এক জাতিবাচক পদ, যার মধ্যে দোয়েল পাখি, সকল দোয়েল অন্তর্ভুক্ত। তাহলে এই সম্পর্কে, এক্ষেত্রে যে বিধেয়কের সম্পর্ক, এক্ষেত্রে পাখি এই পদটি উদ্দেশ্য পদের জন্য জাতি হিসেবে কাজ করছে, আবার ভাইস ভার্সা পাখি পদটির জন্য সকল দোয়েল এই পদটি উপজাতির কাজ করছে। তাহলে এখানে আমরা এই যে সাপেক্ষে, মানে একটি সাপেক্ষে আরেকটিকে আমরা দুই ধরনের বিধেয়কে পাচ্ছি। এখানে একটা হচ্ছে জাতি বিধেয়ক পাচ্ছি আর একটা উপজাতি বিধেয়ক পাচ্ছি। অর্থাৎ আমরা বিধেয়কের ক্ষেত্রে এই একটি উদাহরণ থেকে আমরা দুই ধরনের বিধেয়কের ধারণা পাচ্ছি। এটা ডিপেন্ড করবে তুমি কোনভাবে, কোনটা থেকে কোনটা সম্পর্কটা টানছো, তার উপর ডিপেন্ড করবে। তাহলে এর পরে আসো, আবার এই কথাটিকে যদি আমরা ঘুরিয়ে বিধেয়কে বলতাম যে কিছু পাখি হয় দোয়েল, তাই না? কিছু পাখি হয় দোয়েল। তাহলে কথা হচ্ছে যে দেখো, তখন সেক্ষেত্রে এই দোয়েল পাখিটা, এই দোয়েল পাখিগুলো কিছু পাখির অন্তর্গত হতো, সেক্ষেত্রে দোয়েলটা উপজাতি হিসেবে ব্যবহৃত হতো। ঠিক আছে, এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে জাতি এবং উপজাতিটা একটা অন্যটার মধ্যে অন্তর্ভুক্ত হলেই যেটি অন্তর্ভুক্ত হবে সেটি হচ্ছে উপজাতি, আর যে পদটি অন্তর্ভুক্ত করবে সেটি হচ্ছে জাতি। ওকে, এরপরে আসো বিভেদক লক্ষণ। তো বিভেদক লক্ষণ তো তোমরা আগে শিখে এসেছো, মনে আছে কিনা তোমাদের জানি না। ওই যে মানুষের গুণটি দিয়েই উদাহরণটা দেওয়া সবচেয়ে সহজ। মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, আমরা পড়েছিলাম বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। তো কথা খেয়াল করো, এই যে মানুষের আসন্নতম জাতি ছিল হচ্ছে জীব, তাই না? এই জীব থেকে মানুষ, আরো অনেক হাজার হাজার প্রাণী রয়েছে, তাই না? অন্যান্য সমস্ত প্রাণী থেকে এই মানুষকে বিভেদ করার জন্য, আলাদা করার জন্য কোন গুণটি ব্যবহৃত হয়? সেটি হচ্ছে বুদ্ধিবৃত্তি। যে গুণটি বা যে বৈশিষ্ট্যটি কোনো একটি উপজাতিকে তার
জাতির আসনতম জাতির অন্তর্গত অন্যান্য সকল উপজাতি থেকে পৃথক করে দেয়, সেটি হচ্ছে বিভেদক লক্ষণ। আমি আবার উদাহরণ সহকারে বলছি, যেমন মানুষ উপজাতিটির একটি বৈশিষ্ট্য হচ্ছে বুদ্ধিবৃত্তি, এদিকে আমরা বলছি বিভেদক লক্ষণ, কারণ এই বুদ্ধিবৃত্তি নামক বৈশিষ্ট্যটি জীবের অন্যান্য মানুষের অন্যান্য সমজাতীয় যে উপজাতিগুলো রয়েছে, সমজাতীয় বলতে যে গরু বলো, ঘোড়া বলো, পাখি বলো, হরিণ বলো, অন্যান্য সকল উপজাতি থেকে মানুষকে একটা ইউনিক বৈশিষ্ট্য দান করে, বিভেদ করে দেয় যে বৈশিষ্ট্যটি, সেটি হচ্ছে বিভেদক লক্ষণ। ওকে, তাই বুদ্ধিবৃত্তিকে বলা হচ্ছে বিভেদক লক্ষণ। তাহলে আমি যদি বলি মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন, তাহলে এক্ষেত্রে যে বিধেয়টা আমি পাচ্ছি সেই বিধেয়টি হচ্ছে মানুষ পদের জন্য বিভেদক লক্ষণ। তাহলে এই বিধেয়কের সম্পর্কের নামটি হচ্ছে বিভেদক লক্ষণের সম্পর্ক। তাহলে এই বিধেয়কটির নাম হচ্ছে বিভেদক লক্ষণ। ওকে, তাহলে আমরা বিভেদক লক্ষণটা আশা করে বুঝতে পেরেছি। এরপরে আসছে উপলক্ষণ এবং অবান্তর লক্ষণ। ওকে, তো আসো উপলক্ষণ। উপলক্ষণটা তোমাদের মনে আছে কিনা? আমরা হচ্ছে এর আগে উপলক্ষণ একটা উদাহরণ বলি, যেমন যদি বলি মানুষ হয়, আমরা যদি একটু আগে বুদ্ধিবৃত্তি সম্পর্কে বলেছি, তাই না? আমরা যদি বলি মানুষ হয় সৃজনশীল জীব, সৃজনশীল, মানুষ হয় সৃজনশীল বললাম। ওকে, মানুষ হয় সৃজনশীল বললাম, তাহলে খেয়াল করো এই যে মানুষ হয় সৃজনশীল, এই সৃজনশীলতার যে গুণটা, এটি আসলে বুদ্ধিবৃত্তি না থাকলে কেউ কি সৃজনশীল হতে পারে? কখনোই পারে না। তাহলে এটি এসেছে আসলে কোথা থেকে? এটি এসেছে বুদ্ধিবৃত্তি থেকে। সেই বুদ্ধিবৃত্তি নামক মানুষের যে জাত্যর্থ ছিল, সেটি থেকে এই সৃজনশীল গুণটা এসেছে। তাহলে যেই বৈশিষ্ট্য বা গুণ কোন পদের জাত্যার্থের অংশ বিশেষ হয় বা জাত্যার্থ থেকে সরাসরি নিঃসৃত হয়, সেটি হচ্ছে তার উপলক্ষণ। এই সৃজনশীলটা হচ্ছে তাহলে উপলক্ষণ। তাহলে উপলক্ষণ মানেই তোমরা কি লিখবে? যে জাত্যার্থ থেকে নিঃসৃত। তোমরা নিচে লিখে রাখবে যে উপলক্ষণ মানে হচ্ছে জাত্যার্থ থেকে নিঃসৃত। এক কথায় শেষ হয়ে গেল, উপলক্ষণ হচ্ছে জাত্যার্থ থেকে নিঃসৃত। এটা গেল। এরপরে আসছে অবান্তর লক্ষণ। অবান্তর লক্ষণ হচ্ছে যে জাত্যার্থের বাইরের কোনো গুণ ঠিক আছে এবং জাত্যার্থ থেকে কোনোভাবেই সেটি নিঃসৃত হবে না। আমরা যদি এগুলি সব মুছে দিচ্ছি, লাস্ট পয়েন্টে যেহেতু আমরা চলে এসেছি, আমরা যদি বলি যে মানুষ হয়, মানুষের ক্ষেত্রে আমি যদি গুণটা বলতাম যে মানুষ হয় দ্বিপদী প্রাণী, দ্বিপদী। তো মানুষ হয় যে দ্বিপদী বলছি, খেয়াল করো এই দ্বিপদী বৈশিষ্ট্যটি, তুমি বল মানুষের তো জাত্যার্থ কি কি আছে তুমি তো জানো। আবার লিখছি জীববৃত্তি আর জীববৃত্তি আর বুদ্ধিবৃত্তি, তাই না? তোমরা বলো তো জীববৃত্তি থাকলেই কি তার দুই পা থাকবে? নো, নেভার। আবার বুদ্ধিবৃত্তি আরেকটা বৈশিষ্ট্য, বুদ্ধি থাকলেই কি তার দুই পা থাকবে? না, আরো বুদ্ধি নেই এমন অনেক প্রাণীর দুই পা রয়েছে। তার মানে মানুষের যে জাত্যার্থ ছিল দুইটি, সেই জাত্যার্থের কোনোটি থেকেই এই দুই পা অনিবার্যভাবে নিঃসৃত হয় না। মানে অনিবার্যভাবে মেনে অনুমান করা যায় না যে জীববৃত্তি থাকলে তার দুই পা হবেন না, আবার বুদ্ধিবৃত্তি থাকলেই যে তার দুই পা হবে তা না, বুদ্ধি না থাকলে দুই পা হয়। তার মানে এই জাত্যার্থ থেকে তারা অনিবার্যভাবে নিঃসৃত হচ্ছে না। দ্যাট মিনস এই দ্বিপদী গুণটি জাত্যার্থের অংশ বিশেষও নয়, আবার জাত্যার্থ থেকে নিঃসৃতও নয়। তাই এটি হচ্ছে অবান্তর লক্ষণ। কেমন লক্ষণ? মানুষ পদের কেমন লক্ষণ? মানুষ পদের অবান্তর লক্ষণ। ওকে, এই আর আগেটা ছিল উপলক্ষণ। উপলক্ষণটা কি ছিল? যে জাত্যার্থের অংশ হবে বা জাত্যার্থ থেকে নিঃসৃত হবে। যেমন বলেছিলাম মানুষ হয় সৃজনশীল বললাম, কিংবা মানুষ বললাম ক্ষুধা বিশিষ্ট। কি বললাম? ক্ষুধা বিশিষ্ট। তো ক্ষুধা বললেই তো মানুষ মানেই ক্ষুধা বিশিষ্ট। মানুষের যে জীববৃত্তি রয়েছে, এই একটা জাত্যার্থ জীববৃত্তি, এই জীববৃত্তি যাদেরই জীববৃত্তি আছে তাদেরই ক্ষুধা আছে, কম আর বেশি। তার মানে এই জাত্যার্থ থেকে অনিবার্যভাবে এই ক্ষুধা বা বুদ্ধিবৃত্তি থেকে সৃজনশীলতা নিঃসৃত হয়।
বা বুদ্ধিবৃত্তি থাকলে আমরা জানি যে সে সৃজনশীল হবে, আমরা বুঝতে পারি জীববৃত্তি থাকলে সে ক্ষুধা বিশিষ্ট হবে। তাই যেহেতু এগুলো যথার্থ থেকে নিঃসৃত তাই এটি উপলক্ষণ, আর দ্বিপদী যেহেতু যথার্থ থেকে নিঃসৃত হচ্ছে না তাই এটি অবান্তর লক্ষণ। এই হচ্ছে আমাদের প্রকারভেদের বেসিক সংজ্ঞাগুলো। তোমরা আশা করি বুঝতে পেরেছো। ওকে, দেখি তোমরা সবাই বুঝতে পারছো কিনা। একটু সবাই আমাকে একটু কমেন্ট বক্সে জানাও যে তোমাদের এ পর্যন্ত যে কয়টি টপিক বললাম তোমাদের কারো কোনো বুঝতে সমস্যা হয়েছে কিনা। তাহলে আমরা একটু আবার সেগুলোকে একটু বোঝানোর চেষ্টা করব। ওকে, আজকে এই টপিকে তোমাদের এইগুলো একটু বুঝে নিলে খুবই সহজ অধ্যায়টা। এরপরে যতটুকু আছে আমরা আগামী ক্লাসে সেটা কমপ্লিট করবো, এই অধ্যায়টি কমপ্লিট করে ফেলবো। এরপরে আগামী সপ্তাহে আমরা আবার প্রথম পত্র তো চতুর্থ অধ্যায় হয়ে গেল, আমরা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ে চলে যাব। ঠিক আছে, তোমরা আমাকে একটু বলো, জানাও যে বুঝতে পেরেছো কিনা। সে তো বুঝতে পেরেছো, মঞ্জু সেন বুঝতে পারছো, ভেরি গুড। ওকে, ইমন হোসেন বুঝছো, পলাশ বুঝেছো, সবাই সকল টপিকগুলো বুঝতে পেরেছো, থ্যাংক ইউ ইউ নলি। আচ্ছা, তাহলে আমরা আর একটু একটা কথা বলে নিতে পারি, সেটা হচ্ছে যে আমরা এই যে উপলক্ষণটা পড়লাম না, এই উপলক্ষণটা দুই রকম হতে পারে। একটা হচ্ছে জাতিগত উপলক্ষণ, আর একটা হচ্ছে উপজাতিগত উপলক্ষণ। মানে আমরা তো জাতি পড়েছি আর উপজাতিও পড়েছি। জাতিটা হচ্ছে যে সবাইকে অন্তর্ভুক্ত করে। তো মানুষের ক্ষেত্রে জাস্ট ওই উপলক্ষণ সবই একটু দুইটা ভাগে ভাগ করেছে। আরেকটু ধৈর্য ধরে শোনো। একটা হচ্ছে জাতিগত উপলক্ষণ, আরেকটা হচ্ছে উপজাতিগত উপলক্ষণ। উপজাতিগত, তাহলে খেয়াল করো, মানুষের ক্ষেত্রে আমরা একটু আগের উদাহরণটা দিয়ে আবার বলবো। মানুষের ক্ষেত্রে আমি যে দুইটি করে মানুষ হয় বলে একটি বৈশিষ্ট্য বললাম, যে বললাম সৃজনশীল, ওই আগের বৈশিষ্ট্যই বলছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। আরেকটা কি বলেছিলাম, ক্ষুধা বিশিষ্ট, নাকি ক্ষুধা বিশিষ্ট। আচ্ছা, আমরা মানুষ হয় সৃজনশীল বলতে পারি, মানুষ হয় ক্ষুধা বিশিষ্ট, দুইটাই বলতে পারি। এখন তোমরা খেয়াল করো, এই যে সৃজনশীল বললাম, এটা মানুষ বাদে অন্য কোনো উপজাতির ভিতরে নেই। তাহলে এই মানুষ উপজাতির থেকেই এই গুণটি এসেছে, তার মানে এটি হচ্ছে উপজাতিগত। এই যে নাম্বার 1, এটি হচ্ছে নাম্বার 2, উপজাতিগত উপলক্ষণ। এটা কি? উপজাতিগত উপলক্ষণ। ইয়েস, উপজাতি থেকে এসেছে। এর মানুষের যে জাতি সেটা হচ্ছে জীব, সেই জীব মানে সৃজনশীল নয়, বরঞ্চ উপজাতি, যে মানুষ যে একটি উপজাতি, সেই উপজাতির জন্য সৃজনশীলতা গুণটি প্রযোজ্য। কিন্তু এই যে ক্ষুধা বিশিষ্ট গুণটি লিখেছি, এটি কিন্তু মানুষের একা ক্ষুধা বিশিষ্ট না। মানুষ যে জীব জাতির অন্তর্গত, সেই জীবেরই একটি বৈশিষ্ট্য, একটু আগেই বললাম, সেই জীবের বৈশিষ্ট্য হচ্ছে ক্ষুধা থাকবে। তাহলে এটি হচ্ছে জীব, যেহেতু মানুষের একটি জাতি, মানুষের জাতি জীব, তাই এটি হচ্ছে জাতিগত। এই যে প্রথমটি জাতিগত উপলক্ষণ, ওকে, এই যে নাম্বার 1, এটি হচ্ছে নাম্বার 1 জাতিগত উপলক্ষণ। ক্ষুধা বিশিষ্ট, ক্ষুধাটা হচ্ছে মানুষের জাতির লক্ষণ, তাই এটি জাতিগত উপলক্ষণ। আর সৃজনশীলতা হচ্ছে শুধুমাত্র মানুষের, তাই মানুষ একটি উপজাতি, মানুষের উপলক্ষণ। তাই মানুষের উপলক্ষণ মানে হচ্ছে উপজাতিগত উপলক্ষণ। তাই উপলক্ষণ কি জাস্ট দুইটা ভাগ, তোমাদেরকে এক্সট্রা করে আজকে একটু দেখাই দিলাম। কারা বোঝে না? সজীব বলো, কি বোঝো না সেটা বলো। আচ্ছা, এখন তোমাদের হোমওয়ার্ক দিব আজকে। সেটা হচ্ছে যে তোমরা যেটা করবা, যে এই যে টপিকগুলো বললাম, যে কথাগুলো বললাম, খুব শর্টে তোমরা নোট করবে। ফার্স্ট থেকে বিধেয়ক, তোমাদেরকে আমি কোশ্চেনগুলো বলে দিই, এখান থেকে কি ধরনের কোশ্চেন হতে পারে। সেটি হচ্ছে বিধেয়ক কাকে বলে, সংজ্ঞাটা পড়বে। বিধেয়ক কোন ধরনের যুক্তি বাক্যে প্রযোজ্য, বিধেয়কটি সদর্থক যুক্তি বাক্যে, এবং যার হচ্ছে বিধেয়কটি সাধারণ বা জাতিবাচক বা শ্রেণীবাচক পদ, এটি নোট করে রাখবে। আরেকটি কথা হচ্ছে যে কোন কোন ধরনের যুক্তি বাক্যে বিধেয়ক থাকে না, সেটি বিধেয় এবং বিধেয়কের পার্থক্য কি, সংক্ষেপে পার্থক্যগুলো লিখে রাখবে। আর প্রথম বিধেয়কের ধারণা কে প্রদান করেছেন? অ্যারিস্টটল প্রদান করেছেন। অ্যারিস্টটলের মতে বিধেয়ক কয় প্রকার? 4 প্রকার, প্রকারভেদটা পড়বে। এবং তোমরা তারপরে পরফিরির মতে বিধেয়ক কয় প্রকার, বিধেয়কের যে প্রকারভেদগুলো, তার প্রত্যেকটির একটি করে সংজ্ঞা এবং একটি করে উদাহরণ তোমরা নোট খাতায় তুলে ফেলবে, মুখস্থ করে ফেলবে এবং নোট খাতায় তুলে ফেলবে।
ওকে, সো তাহলে আশা করি তোমরা এই টপিকগুলো ক্লিয়ার হয়ে যাবে। তোমরা এই কাজটি করে নোট খাতায় লিখে দিবে, পারলে তোমরা আমাকে জাস্ট অনেস্টলি বললে হবে যে নোট করেছো কি করেনি, ঠিক আছে? কারণ আলটিমেটলি তুমি যথেষ্ট ম্যাচিউর হয়ে যাচ্ছ দিন দিন, এবং তুমি যদি মিথ্যা বলো বা তুমি যদি দিনের পরটা দিনে না করো, আলটিমেটলি লুজার তুমিই হবে, আর কেউ হবে না, নাকি? সো আমরা চাই না আমার স্টুডেন্টরা লুজার হোক, আমরা চাই তোমরা সকলে ভালো করো, ভালো করে পড়াশোনা করো। আর পড়াশোনা পরিবেশ আবার শুরু হয়ে যাচ্ছে, কলেজ খুলে দিচ্ছে, সো পড়াশোনা খুব সিরিয়াসলি শুরু করে দাও। ওকে, তা আল্লাহ ভরসা। তাহলে তোমরা, আচ্ছা রুনি কলেজে গিয়েছিলে, ওকে, কয়েকদিন পর থেকে কলেজ রেগুলার যেতে হবে, কোনো সমস্যা নাই। ইমন হোসেন কিভাবে জমা দিবে? জমা দেওয়াটা দরকার নাই, তুমি জাস্ট আমাকে বললেই হবে যে তোমরা করেছো, আমি তাহলে বুঝতে পারবো যে তোমরা এই নোটটা করেছো। আমি পরবর্তীতে কোশ্চেন বললেই বুঝতে পারবো, তোমরা যদি ক্লিয়ার আনসার করতে পারবো যে তোমরা নোট করেছো না করোনি, ঠিক আছে? তাহলে ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। তোমরা আগামী সপ্তাহে তোমাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত সবাই আল্লাহ হাফেজ।